শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কিভাবে নিট মুনাফা বের করতে হবে। শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। এখানে একটি অঙ্ক তোমাদের সামনে দেওয়া আছে এবং তার সাথে এখানে কিন্তু সমন্বয় যুক্ত করা হয়েছে এবং পাশে এখানে সমাধান দেওয়া আছে। তো জালাল এন্টারপ্রাইজের 31শে ডিসেম্বর 2018 তারিখের র্যামিল ও অন্যান্য তথ্য এখানে নিম্নরূপ। তো এখানে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, আয়কর ও জীবন বীমা 2,000 টাকা। শিক্ষার্থীর আয়কর ও জীবন বীমা এটি কিন্তু মালিকের একটা ব্যক্তিগত খরচের খাত। এই খরচের টাকাটা, তার ব্যক্তিগত খরচের টাকাটা তিনি তার ব্যবসার ক্যাশ থেকে প্রদান করেছেন, যার ফলে এটি কিন্তু মালিকের একটা উত্তোলন। তারপরে ক্রয় ও বিক্রয় এখানে যথাক্রমে 48,000 টাকা এবং 1,60,000 টাকা, বাট্টা 3,000 এবং 1,000 টাকা। ডেবিট দিকের যে 3,000 টাকা এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে, কারণ এই বাট্টাটি আমরা প্রদান করেছি। আর ক্রেডিট দিকে যে 1,000 টাকা দেওয়া আছে সেই বাট্টাটি আমরা এখানে পেয়েছি, অর্থাৎ এটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। বিজ্ঞাপন 4,000 টাকা, এটা পণ্যের প্রচারের জন্য, এটা বিক্রয় সংক্রান্ত খরচ। আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা 4,000 টাকা, অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে যে মুনাফা, এটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। দিনাদার ও পাওনাদার 35,000 টাকা ও 28,000 টাকা। কমিশন এখানে শুধুমাত্র ক্রেডিট দিকে দেওয়া আছে, ডেবিট দিকে টাকাটা কিন্তু দেয়া নেই। তো যার ফলে ক্রেডিট দিকে এটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। স্থায়ী সম্পদ এখানে 1,80,000 টাকা। কুরিন কুরিন ও কুরিন সঞ্চিতি যথাক্রমে 2,000 এবং 4,000 টাকা। উত্তোলন ও মূলধন 90,000, 2,75,000 টাকা। এখানে কিন্তু আরেকটি উত্তোলন দেয়া আছে 90,000 টাকা। এখন মালিকের কিন্তু উত্তোলন এখানে দুইটা দেওয়া আছে, আয়কর ও জীবন বীমা। এখানে তিনি ব্যবসা থেকে টাকা নিয়ে তিনি এই নির্দিষ্ট খাতে তিনি খরচ করেছেন সেটা বলা আছে। আর এখানে উত্তোলন 90,000 টাকা, এই ক্ষেত্রে বলা নেই যে মালিক এই টাকাটা নিয়ে কোন কাজে ব্যবহার করেছেন, কিন্তু দুইটাই কিন্তু মালিকের ব্যক্তিগত উত্তোলন। খাতানগদ 25,000 টাকা, প্রদেয় বিল এখানে 20,000 টাকা, 10% বিনিয়োগ এখানে 80,000 টাকা। অন্যান্য যে তথ্যগুলো দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধরতে হবে, এই অবচয় টাকাটি আমার পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি ধরতে হবে, এটা কিন্তু নতুন কুরিন সঞ্চিতি। বিজ্ঞাপনের 3/2 অংশ অবলোপন করতে হবে। মূলধন ও উত্তোলনের পরে যথাক্রমে 7% সুদ ধরতে হবে। তো সুদের টাকা সবসময় অন্যান্য আয় অথবা অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। শিক্ষার্থীরা, আমরা একটু সমাধানের দিকে একটু খেয়াল করি। এই অঙ্কটির মোট মুনাফা বের হয়েছে 1,09,000 টাকা। এখান থেকে বিয়োগ পরিচালন ব্যয়, বাট্টা প্রদত্ত 3,000 টাকা। এই যে এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে অঙ্কটি করব। এই যে বাট্টা ডেবিট দিকে 3,000 টাকা, এই যে প্রদত্ত বাট্টা এখানে 3,000 টাকা। তার পরবর্তী পর্যায়ে এখানে বিজ্ঞাপন দেওয়া ছিল 4,000 টাকা। বিজ্ঞাপন প্রথম করে 4,000 টাকা, তার সাথে যোগ পণ্য বিতরণ, এই যে সমন্বয় 2,000 টাকা পণ্য বিতরণ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, যদি কখনো সমন্বয়ে কোনো লেনদেন থাকে, এটা কিন্তু কাজ কমপক্ষে 2বার বা তারও বেশি কিন্তু আমাকে কাজটি করতে হতে পারে, কিন্তু কমপক্ষে সমন্বয় লেনদেনটি আমাকে 2বার কাজ করতে হবে। তো বিনামূল্যে পণ্য বিতরণ এর প্রথম কাজ হলো আমাকে মোট মুনাফা বের করার সময় আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে, এবং দ্বিতীয় কাজ আমাকে বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। কারণ পণ্য বিতরণ এর উদ্দেশ্য হলো সেটা পণ্যের প্রচার করা, যার ফলে বিজ্ঞাপনের সাথে আমাকে পণ্য বিতরণ যোগ করতে হবে। যোগ করলে এখানে 6,000 টাকা। সমন্বয় আরেকটি কথা এখানে কথা বলা ছিল যে বিজ্ঞাপনের 3/2 অংশ এখানে অবলোপন করতে হবে। শিক্ষার্থীরা, অবলোপন এবং বিলম্বিত কথাটির মধ্যে পার্থক্য আছে, এটা যেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম। যদি কখনো বিজ্ঞাপনের বিলম্বিত করতে বলে, তখন ক্যালকুলেশন করে যে টাকাটি বের হবে সেই টাকাটি প্রথম ঘরে বসবে। আর যদি কখনো অবলোপন বের করতে বলে, তাহলে ক্যালকুলেশন করে যে টাকাটি বের হবে সেই টাকাটি আমার দ্বিতীয় ঘরে যাবে, কারণ অবলোপন বলতে এখানে ব্যয়টাকে বোঝানো হয়েছে। আর প্রথম ঘরে, সবসময় প্রথম ঘরে বিলম্বিত টাকাটি কিন্তু এখানে তোমাকে দেখাতে হবে। তো এই দেখো, এখানে বিজ্ঞাপন 4,000 যোগ পণ্য বিতরণ 2,000, টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে 6,000 টাকা, মাইনাস কিন্তু এখানে বিলম্বিত। তো 3/2 অংশ মানে 3/2 অংশ আমাকে অবলোপন করতে বলেছে। তো 3/2 অংশ যদি আমাকে অবলোপন করতে বলে, এই 3/2 অংশের টাকাটা আমার দ্বিতীয় ঘরে যাবে। তাহলে 3/1 অংশের টাকাটাই হবে বিলম্বিত, তাহলে সেই টাকাটা কিন্তু আমাদেরকে প্রথম ঘরে দেখাতে হবে। শিক্ষার্থীরা দেখো, এখানে বিলম্বিত, তাহলে এই টাকাটাকে আমরা এই
ভাগ 3 গুণ 2, অর্থাৎ 6,000 টাকার 3 দ্বারা ভাগ দেওয়ার পরে আর 2 দ্বারা গুণ দেওয়ার পরে যে 4,000 টাকা বের হয়েছে, দেখো এখানে আমরা কিন্তু দ্বিতীয় ঘরে সেই 4,000 টাকা দেখিয়েছি। তাহলে প্রথম ঘরে বাকি টাকা আসবে, সেই বাকি টাকা বলতে কত টাকা বোঝানো হয়? 3 ভাগের কিন্তু 1 ভাগ টাকা। যার ফলে এই যে বিলম্বিত এখন হবে 2,000 টাকা এবং অবলম্বন হবে তোমার এখানে 4,000 টাকা। সবসময় মনে রাখবা, এখানে 6,000 গুণ 1 ভাগ 3 এটা দেখাতে হবে এমন কোনো কথা নাই। তোমাদেরকে মনে রাখতে হবে অবলম্বন যখন করতে বলবে, যে টাকাটি বের হবে সেই টাকাটি সবসময় দ্বিতীয় ঘরে যাবে। তাহলে আমাকে 3 ভাগে 2 ভাগ এখানে অবলম্বন করতে বলেছে, যার ফলে ভাগ 3 গুণ 2, এখানে 4,000 টাকা আসছে, এই 4,000 টাকা আমার দ্বিতীয় ঘরে যাবে। তাহলে 4,000 টাকা দ্বিতীয় ঘরে গেলে 6,000 টাকা থেকে 4,000 টাকা মাইনাস করলে তাহলে আমার বিলম্বিত টাকা হবে 2,000 টাকা এবং সেই টাকাটি আবার প্রথম ঘরে দেখাতে হবে। তারপরে এখানে এটা বিক্রয়জনিত মুনাফা না, দেনাদার পাওনাদার কমিশন, এটা প্রাপ্তির পাশে যাবে স্থায়ী সম্পদ। দেখতে পাচ্ছ স্থায়ী সম্পদের এখানে 10% অবচয় বের করতে বলেছে। স্থায়ী সম্পদের অবচয় এখানে 18,000 টাকা, কারণ এই টাকাটা ছিল 1,80,000 টাকা, তারপরে 10% করলে এখানে 18,000 টাকা আসবে। তারপরে কুরিন, তো দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিত ধরতে হবে। এখন কুরিন সঞ্চিত সবসময় দেনাদার পরে ধরতে হয়, সেই ক্ষেত্রে দেনাদার কথাটি বলা থাকুক বা না থাকুক। এখন এখানে দেনাদার 35,000 টাকা, এই 35,000 টাকা পরে সরাসরি 5% করতে পারবো না, কারণ আমাকে কিছু লেনদেন যোগ বিয়োগ করতে হবে। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখেছো, আমি কিন্তু সেখানে বলেছিলাম কি কি যোগ বিয়োগ করতে হবে। দেনাদারের সাথে সমন্বয় ধারে বিক্রয় থাকলে যোগ করতে হবে, সমন্বয় বিক্রয় ফেরত থাকলে আমাকে বাদ দিতে হবে, সমন্বয় নতুন কুরিন থাকলে সেটা বাদ দিতে হবে। এখন আমাদের সমন্বয়ে ধারে বিক্রয়, বিক্রয় ফেরত, নতুন কুরিন কোনো টাকা কিন্তু দেয়া নেই, যার ফলে এই 35,000 টাকার পরে আমাকে সরাসরি এখন 5% করতে হবে। তাহলে নতুন কুরিন সঞ্চিতি, তাহলে এখানে 1,750 টাকা। তারপর দ্বিতীয় কাজ, কুরিন মাইনাস কুরিন সঞ্চিতি। এখন কুরিন এই টাকাটি র্যামিলও থাকতে পারে এবং সমন্বয় থাকতে পারে, আমাকে দেখতে হবে কয় জায়গাতে আছে। তো সমন্বয় র্যামিল 2 জায়গা থাকলে টাকাটি যোগ করতে হবে। তো র্যামিলের কুরিন এখানে 2,000 টাকা, সমন্বয় কিন্তু কোনো নতুন কুরিন দেয়া নেই, এই যে 2,000 টাকা। আর এই যে কুরিন সঞ্চিত 4,000 টাকা, এই যে কুরিন সঞ্চিত এখানে 4,000 টাকা। এখন কুরিন থেকে কুরিন সঞ্চিত এই টাকাটা কিন্তু বেশি, যার ফলে কত টাকা বেশি? এখানে 2,000 টাকা বেশি, যার ফলে এখানে 2,000 টাকা এটাকে ব্র্যাকেট দিয়ে আমাকে এটাকে দেখাতে হবে। কারণ যদি কখনো কুরিন সঞ্চিত এই টাকা বেশি হয়, তাহলে আমাকে অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। আর যদি কুরিন এই টাকা বেশি হতো, তাহলে এখানে কখনোই আমি এই মাইনাস চিহ্নটা আমি ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এখন 2,000 টাকা বেশি হলো। এখন দ্বিতীয় কাজ হলো কি, নতুন কুরিন সঞ্চিত থেকে এই টাকাটা আমাকে বিয়োগ দিতে হবে। এখন সেক্ষেত্রে দেখা যায় কি, নতুন কুরিন সঞ্চিত থেকে আবার এই টাকাটা কিন্তু আমার বেশি হয়ে গিয়েছে, সেটা 250 টাকা। যেহেতু এখানে নতুন কুরিন সঞ্চিত থেকে আমার কুরিন সঞ্চিত এই টাকাটা বেশি হওয়ার কারণে এখানে আমাকে এটাকে ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে, কারণ এটা কিন্তু এখন আর পরিচালক ব্যয় না, এটা কিন্তু এখন আয় রূপান্তর হয়েছে। তো এইখানে যেহেতু সব ব্যয়ের টাকা আসে, যার ফলে এটাকে আমাকে আলাদা করে আইডেন্টিফাই করতে হবে যে এই টাকাটি ব্যয়ের টাকা না, এই টাকাটি আয়ের টাকা। তাহলে প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে নতুন যদি কুরিন সঞ্চিতি এই টাকা বেশি হয় তখন কি করব? যদি এই টাকা থেকে এই টাকা বেশি হতো, তখন এইখানে কখনো আর ব্র্যাকেট দেখানো যাবে না। এখন শিক্ষার্থীরা, আমাদের টোটাল কিন্তু পরিচালন ব্যয়টা বের হয়ে গিয়েছে। এখানে যোগ করলাম 3টা খরচের টাকা এবং সেখান থেকে 250 টাকা আমাকে বিয়োগ দিতে হবে। বিয়োগ দেওয়ার পর এখানে 24,750 টাকা। মোট মুনাফা থেকে এই 24,750 টাকা বিয়োগ দিলে আমার পরিচালন মুনাফাটা বের হবে 84,250 টাকা। শিক্ষার্থীর এরপরে 2টা কাজ করতে হবে। একটি কাজ হলো অন্যান্য আয় এবং অপর কাজ হলো অন্যান্য ব্যয়। তো অন্যান্য আয়ের মধ্যে এখানে যাবে বাট্টা প্রাপ্তি, এখানে দেখতে পাচ্ছ 1,000 টাকা। তারপরে এখানে এই যে কমিশন প্রাপ্তি, এখানে 2,000 টাকা। তারপরে আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা, এখানে তোমার 4,000 টাকা দেয়া আছে। এই 3টা কিন্তু র্যাবেলের সরাসরি দেয়া আছে। একটা বাট্টা প্রাপ্তি 1,000 টাকা, একটা আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা 4,000 টাকা এবং কমিশন প্রাপ্তি এখানে 2,000 টাকা। এরপরে বিনিয়োগের সুদ, দেখো এখানে সমন্বয় কিন্তু বলা আছে 10% বিনিয়োগ, এটার পর আমাকে সুদ বের করতে হবে। এখন আমি বুঝবো কি করে বিনিয়োগের সুদটা অন্যান্য আয়ের মধ্যে আসবে? টাকা যদি কখনো ডেবিট দিকে থাকে এবং সেই লেনদেনের পরে যদি আমাকে কখনো সুদ বের করতে বলে, তাহলে সেই সুদের টাকা আবার ক্রেডিট দিকে যাবে। অর্থাৎ টাকা দেওয়া আছে ডেবিট দিকে এবং সুদ যাবে এখানে ক্রেডিট দিকে। তার মানে সুদ যদি ক্রেডিট দিকে যায়, তাহলে সেটা অন্যান্য আয়ের মধ্যে আসবে। আর টাকা যদি ক্রেডিট দিকে থাকে এবং সেই লেনদেনের পরে যদি আমাকে সুদ বের করতে বলে, তাহলে সেই সুদের টাকা আসবে ডেবিট দিকে, তার মানে এটা অন্যান্য ব্যয়। এখন
বিনিয়োগের টাকা যেহেতু এখানে ডেবিট দিকে আছে, তো 10% সুদের টাকাটা ক্রেডিট দিকে, মানে এখানে অন্য আয়ের মধ্যে আসবে। এখন দেখতে পাচ্ছ এখানে তারিখ দেওয়া আছে 1/7/15। শিক্ষার্থীরা আমাদের কিন্তু এখানে হিসাবকাল কিন্তু 2018 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ 2018 সালের 1 জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে এবং 31শে ডিসেম্বর এটা ক্লোজ হয়েছে, কিন্তু এই বিনিয়োগটা করা হয়েছে অনেক আগে। তো 15 সালে তিনি বিনিয়োগটা করেছেন। তো 15 সালে যখন তিনি এই আর্থিক বিবরণী তৈরি করেছেন, তখন 15 সালে এটা পরে 6 মাসের সুদ ধরা হয়েছিল। কিন্তু 16 সালে বিনিয়োগের পরে আমাকে এই প্রতিষ্ঠান পূর্ণ বছরের সুদ ধার্য করেছিল। 17 সালে তিনি পূর্ণ বছরের সুদ ধার্য করেছিল এবং 18 সালেও আমাকে এই পূর্ণ বছরের সুদ এখানে দেখাতে হবে। শুধুমাত্র এখানে 15 সালের জায়গায় যদি এখানে 18 সাল থাকতো, তাহলে কিন্তু এখানে বিনিয়োগের পরে আমি নিজেই এখানে কখনো পরিপূর্ণ সুদ দেখাতে পারবো না, তখন কিন্তু আমাকে 6 মাসের সুদ দেখাতে হবে। যেহেতু বিনিয়োগটা 18 সালের অনেক আগে করা হয়েছিল, সুতরাং আমাকে এখানে পরিপূর্ণ মানে 1 বছরের সুদ আমাকে দেখাতে হবে। তাহলে বিনিয়োগের সুদ এখানে 80,000 গুণ 10% করলে এখানে 8,000 টাকা আসে। এবার আরেকটি সুদ বের করতে বলেছে, উত্তোলনের সুদ। দেখো সমন্বয় বলা আছে মূলধন ও উত্তোলনের পরে আমাকে 7% সুদ ধরতে হবে। শিক্ষার্থীরা আমি কিন্তু অঙ্কের শুরুতে বলেছি এখানে মালিকের উত্তোলন দুইটাতে আছে, একটা আয়কর ও জীবন বীমা এবং আরেকটি উত্তোলন, দুইটাই কিন্তু মালিকের ব্যক্তিগত উত্তোলন। এই দুইটা টাকার পরে আমাকে এই সুদ ধার্য করতে হবে। তো আয়কর এখানে 2,000 টাকা এবং উত্তোলন এখানে 90,000 টাকা। তো এখানে টোটাল টাকাটি হলো এখানে 92,000 টাকা। আয়কর, জীবন বীমা, উত্তোলন যদি থাকে তিনটা পরে সুদ হবে, আর যদি শুধু উত্তোলন থাকে তাহলে এই একটা পরে আমাকে সুদটা বের করতে হবে। তো এখানে 2,000 এবং এখানে 90,000, মোট 92,000 টাকা, 7%। এখানে ভাগ 12 গুণ 6। উত্তোলনের পরে সব সময় 6 মাসের সুদ ধরতে হবে। তার কারণ মালিক কিন্তু বছরের যে কোনো সময় উত্তোলন করতে পারেন, বছরের শুরুতে, বছরের মাঝামাঝি সময়, বছরের শেষে। এটা কিন্তু আসলে হিসাব রাখাটা কিন্তু খুবই জটিল একটা ব্যাপার, যার ফলে এভারেজে সবসময় উত্তোলনের পরে আমাকে 6 মাসের সুদ ধরতে হবে। যার ফলে 92,000 টাকার পরে 7% করার পরে সেই টাকাকে আবার ভাগ 12 গুণ 6 দেওয়ার পরে এখানে 3,220 টাকা। এখন 1, 2, 3, 4, 5টি আমার অন্যান্য আয়ের মধ্যে এখানে এসেছে। এই আয়ের টাকা যোগ করার পর এখানে আসছে 18,220 টাকা। তাহলে পরিচালনা মুনাফার সাথে এই আয় যোগ করলে এখানে টোটাল আয়, নতুন করে আয় হয়েছে 1,02,470 টাকা। এবার এখানে অন্যান্য ব্যয়টা বাদ দিতে হবে। দেখো এখানে সমন্বয় 6 মূলধনের পরে কিন্তু আমাকে সুদ বের করতে বলেছে। আর মূলধন তোমার টাকা দেওয়া আছে এখানে ক্রেডিট দিকে, তাহলে এখন এটা সুদ যাবে কোথায়? তাহলে ডেবিট দিকে। আর সুদ ডেবিট দিকে যা মানে সেটা অন্যান্য ব্যয়। এখন এখানে মূলধনের সুদ। শিক্ষার্থীরা মূলধন কিন্তু দুইটা থাকতে পারে, আমাকে ভালো করে খেয়াল করতে হবে। একটা প্রধান মূলধন যেটা ব্যবসায় শুরু থেকে ছিল, এবং যদি কখনো মূলধন ঘাটতি হবে অন্য কোনো কারণে, মালিক কিন্তু অনেক সময় অতিরিক্ত মূলধন নিয়ে আসেন, সেটা কিন্তু ন্যায় মিলেও থাকতে পারে, সমন্বয় থাকতে পারে। তো সেই অতিরিক্ত মূলধনের পরেও কিন্তু আমাকে সুদ ধরতে হবে। তো সাধারণত মেন মূলধনের পরে পূর্ণ বছরের সুদ হয়, আর অতিরিক্ত মূলধনের পরে 5 মাস, 6 মাস, 7 মাস যখন তিনি নিয়ে আসেন সে অনুযায়ী ওটার পর আমাকে সুদ ধার্য করে একত্র যোগ করে তারপর এখানে দেখাতে হবে। এখন এই অঙ্কে মূলধন কিন্তু মাত্র একটি দেয়া আছে, সেটা 2,75,000 টাকা। এই 2,75,000 টাকা পরে 7% করলে এখানে আসে 19,250 টাকা। টোটাল এখানে আয় থেকে এই অন্যান্য ব্যয়টা বাদ দিলে, মানে মূলধনের সুদটা বাদ দিলে আমার নিট মুনাফা এখানে আসবে 83,220 টাকা। শিক্ষার্থীরা আমি এখানে নিট মুনাফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ তোমাদের সামনে এরকম নতুন ভিডিও নিয়ে আমি আগামীতেও এখানে হাজির হব। শিক্ষার্থীদের যদি কোনো নিয়ম সম্পর্কে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে এই নিয়মটা আরেকবার আলোচনা করলে ভালো হয়। আমি স্বতন্ত্রভাবে শুধু সেই নিয়মের পরে নতুন আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। শিক্ষার্থীরা